নমস্কার, স্বাগত জানাই অগ্নিশিখার গল্প চ্যানেলে। আপনারা শুনছেন একটি অসাধারণ ভৌতিক গল্প, প্রতাপগড়ের বউরানী। শুনতে থাকুন। স্বামীর কাণ্ড দেখে চোখ আমার ছানা বড়া। রান্না বসাবো কি, ভয় আর বিস্ময়ে আমার পেটের খিদে মরেই গেছে। বারবারই মনে হচ্ছে কেন মামা কোনো খোঁজ খবর না নিয়েই মাত্র একদিনের দেখাশোনায় আমার বিয়ে দিয়ে দিলেন। অনাথ অভাগিনী একমাত্র ভাগ্নি কি মামার সংসারে এত বড় বোঝা হয়ে গেছিল যে এইভাবে এক অন্ধকূপে হাত পা বেঁধে ফেলে দিতে হলো? আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে স্বামী গাঢ় স্বরে বললেন, কাটা জায়গাটাতে কিছু লাগিয়েছো? আমি সম্মতিসূচক মাথা নাড়লে উনি কাছে এগিয়ে এসে আমাকে পরম যত্নে বসবার পিঁড়িটাতে বসিয়ে দিলেন, দু হাত ধরে। মুখে বললেন, তুমি বসো, বাকি যা করার আমি করে দিচ্ছি। এই কাটা হাত দিয়ে আর রান্নাটা করতে হবে না তোমাকে, না হলে আবার ব্যথা করবে। একের পর এক বিস্ময় যেন ডালা সাজিয়ে আমার জন্য অপেক্ষা করছে এই বাড়িতে। আমার সামনে বসে এক মনে কাজ করতে থাকা লোকটা যেই খানিকক্ষণ আগেই এত অতি মানবীয় কাজ করে আমার হৃৎপিণ্ডের গতি কয়েক গুণ বাড়িয়ে তুলেছিল, সেই যে এখন এমন এমন মিষ্টিভাবে, এমন মধুরভাবে শুধুমাত্র আমার কষ্টের কথা ভেবে আমার জন্য রান্না করতে বসেছে, তা সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না। এই খানিক আগেই মন চাইছিল দৌড়ে পালাই এই প্রেতপুরী থেকে, কিন্তু এখন এই লোকটার এমন প্রেমপূর্ণ আচরণ আমার মনের ভাবনার গতিকে অন্যদিকে ঘুরিয়ে দিল। উনি নিজের মতো রান্না করতে লাগলেন। কাজ করার ধরন দেখে মনে হলো উনি এতে বেশ পারদর্শী, আর আমি ওর থেকে কিছুটা দূরত্ব রেখে বসে রইলাম আর নির্নিমেষ নয়নে চেয়ে রইলাম ওর দিকে। মানুষের মন বড্ড জটিল। এর আকার প্রকারের মতো এর গতিবিধিও জটিলতর। এই কিছুক্ষণ আগেই যে আমি মনে প্রাণে এই বাড়ি, এ বাড়ির প্রতি সদস্য ও সর্বোপরি আমার সামনে বসার স্বামী নামক লোকটির থেকে মুক্তি চাইছিলাম, সেই আমি এখন মনে মনে এই লোকটার প্রতি দুর্বল হয়ে পড়েছি। আসন্ন অসম্ভাবী বিপদের কথা না ভুলেও মন আমার চাইছে এই অশুভ পিশাচের সহধর্মিণী হয়ে সহগামিনী হতে। অনেক আগে কারোর মুখে শুনেছিলাম, খারাপ, অশুভ বা যা কিছু আপাত ভালোর পরিসীমার ঊর্ধ্বে অর্থাৎ নিষিদ্ধ, তার প্রতি মানুষের নাকি এক সহজাত দুর্বলতা থাকে। আজ এই কথাটার সত্যতার প্রমাণ নিজেকেই দিয়ে পেলাম। নিজের চোখে দেখেছি এদের অন্ধকারাচ্ছন্ন বিভৎস রূপ। বাসন্তী ওই খানিকক্ষণ আগেই সাবধান বাণী শুনিয়ে দিয়েছে, কিন্তু আমার অবুঝ মন সব বিপদ, সব ভয়কে অতিক্রম করে এগিয়ে যেতে বলছে আমাকে। বারবার এই মানুষটিকে হৃদয়ের গভীরতায় স্থান দিয়ে ভালোবাসার নিবিড় বাঁধনে বাঁধতে বলছে। এরপর যখন রান্না শেষ করে ভাত বেড়ে সাজিয়ে গুছিয়ে নিজের হাতেই ভাত মেখে আমার মুখের সামনে তুলে ধরলেন, তখন নিজেকে এই পৃথিবীর সব থেকে সৌভাগ্যবতী নারী ও সুখী স্ত্রী মনে হলো। মনের আকাশে ভয়, রাগ, সন্দেহ মিলে যে ঘন অন্ধকার কালো মেঘটা তৈরি হয়েছিল তা নিমেষে দূরীভূত হয়ে গেল। মন চাইল নিজেকে উজাড় করে দিতে এই মানুষটার পায়ে। আজীবন একটু ভালোবাসার কাঙাল আমি। সেই ছোট থেকে মামির অবহেলা, লাঞ্ছনা পেয়ে বড় হয়েছি। মাত্র 2-2.5 বছর বয়স আমার তখন। সামনে ভাতের থালা দিয়ে বসিয়ে দিয়ে আমার মামি আমার সামনেই নিজের ছেলেকে খাইয়ে দিয়েছেন। আমি চেয়ে দেখেছি মাত্র।
কখনো মনের ভুলেও এক গ্রাস ভাত আমার মুখে তুলে দেননি। নিজের হাতে যা খেতে পেরেছি খেয়েছি, আর বাকি ছড়িয়ে ছিটিয়ে গায়ে মেখেছি। পেট না ভরলে, খিদের জ্বালায় কাঁদলে জুটেছে মার। সেই আমি যে কখনো কারো এত ভালোবাসা স্নেহ পেতে পারি, তাই আমার কল্পনাতীত ছিল। হোক না সে অন্ধকার জগতের অপরাজেয় অজ্ঞাত পিশাচ, তবুও তো এক মুহূর্তের জন্য হলেও সে আমার দিকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিয়েছে। নিজের খেয়ালেই হারিয়ে গিয়েছিলাম। স্বামী বাহাত দিয়ে আমার কাঁধ ঝাঁকিয়ে সস্নেহে বললেন, কি এত ভাবছো? আমার দিকে এমন ভাবে তাকিয়ে কি দেখছো বলো তো? আমি কিছুই বললাম না, শুধু ওর মুখের থেকে আমার দুই চোখ নামিয়ে নিলাম নিচের দিকে। শুনলাম উনি আবারও বলছেন, হৈম, এমন ভাবে আমায় দেখো না। তোমার চোখের গভীরতা অতল স্পর্শী। সে অতলে হারিয়ে গেলে আমি হয়তো আর আমি থাকবো না। হৈম, আমাকে জানতে চাও তুমি, তাই না? বিস্মিত হয়ে আবার ওর মুখের দিকে তাকালাম, কিন্তু কিছু বলতে পারলাম না। সহসা আমার মনের ভাব বুঝেই হয়তো মানুষটা আবার বললেন, হৈম, আমি এক আধারের ঘেরাটোপে ঘিরে রয়েছি আজন্মকাল ধরে। আমাকে জানার চেষ্টা করো না, পারবে না। আমার অস্তিত্বের এক বিশাল দিক এতটাই খারাপ, যার ধারে কাছে পৌঁছালেও তোমাকেও হারাতে হবে আমায়। আমার থেকে দূরে থেকো, এতেই তোমার মঙ্গল। এটুকু বলে উনি থামলেন। হাত আমার মুখের কাছে এনে খাবারটুকু মুখে পুড়ে দিয়ে ইশারায় আমাকে খেতে বললেন। আমি বিস্মিত দৃষ্টিতে খালি চেয়ে রইলাম, মুখে কথা জোগালো না। আমার স্বামী নিজের থেকেই দূরে থাকতে বলছেন আমাকে, আর তার কারণ তিনি নিজেই। কি বলবো, কি করব, নিজের ভাগ্যের ওপর আমার হাসি পেল, কিন্তু হাসতেও পারলাম না। এই প্রায় অন্ধকার নিশ্চুপ রান্নাঘরে একাকী দুই নববিবাহিত দম্পতি বসে আছে, একে অপরের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভের পরিবর্তে তাদের মাঝে হাজার যোজন দূরত্ব। স্বামী আমায় স্বহস্তে খাইয়ে দিচ্ছেন, আমি নিশ্চুপ হয়ে শুধু খাচ্ছি। হঠাৎ কি মনে হতে ওকে বললাম, আমি আমি একাই খেয়ে চলেছি, আপনি তো এখনো কিছু খাননি, আপনিও অল্প কিছু খান। আমার কথায় উনি মৃদু হেসে বললেন, এ যে আমার পথ্য নয় হৈম, এ আমি খেতে পারি না। মনে পড়ল পিসি শাশুড়ির কথা। উনি এবং আমার স্বামী আলাদাভাবে রান্না করে খান। কথাটা মনে হতেই মুখ দিয়ে বেরিয়ে এলো, কেন, কি এমন পথ্য আপনার যে এই খাদ্য আপনি খেতে পারেন না? আপনি স্বামী, আপনার সেবা করা আমার কর্তব্য, আমার ধর্ম। আপনি বলুন, আমি এখনই তৈরি করে দিচ্ছি, কিন্তু আমার সামনে আপনি অভুক্ত থাকবেন আর আমি একা একা খেয়ে উঠব, এ তো ঠিক নয়। বলুন না আপনার পথ্য কি, আমি তাই বানিয়ে দেব। সে তোমার কর্ম নয় মেয়ে। এখানে বসে বসে স্বামীর সোহাগ খাওয়া শেষ হলে এবার ঘরে যাও। এমন নির্লজ্জ মেয়ে মানুষ কখনো দেখিনি বাবা। কথাগুলো বলেই দরজার কোণ থেকে সরে গেলেন পিসি শাশুড়ি। তার মানে এতক্ষণ ধরে আড়ি পেতে আমাদের কথা শোনা হচ্ছিল ও নজর রাখা হচ্ছিল সেই সাথে।
এমন বয়সের একজন ভদ্রমহিলার এমন আচরণে যথেষ্ট অবাক হলাম। এইভাবে আড়ালে দাঁড়িয়ে নজর রাখার কি প্রয়োজন ওর? এত সতর্কতা কিসের জন্য? কিছুই বুঝলাম না। ওর কথাগুলো এতটাই রূঢ় আর ইঙ্গিত এতটাই জঘন্য যে আমার মুখে আর কোনো কথা জোগালো না। স্বামীও দেখলাম মাথা নিচু করে নিয়েছেন, হয়তো লজ্জায়। খাওয়া আমার হয়েই গিয়েছিল, তাই আর কোনো কথা না বলে উঠে পড়লাম। স্বামীকে বিদায় জানিয়ে চলে এলাম নিজের ঘরে। সমাপ্ত হলো প্রতাপগড়ের বৌরানী গল্পের ৯তম পর্ব। খুব শীঘ্রই আগামী পর্ব নিয়ে ফিরে আসব। শেষ পর্যন্ত থাকবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকুন।